1838 সাল। তখন ভারতবর্ষে শাসন করছিল ব্রিটিশ সরকার, আর তখন জমি জায়গার মালিক ছিল জমিদাররা, আর এই জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করতো ব্রিটিশ সরকার। কিন্তু এই জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায় করতে গিয়ে ব্রিটিশ সরকার বেশ কিছু সমস্যার সম্মুখীন হল। আর এই জমিদারদের জমি ছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে, না ছিল কোনো নির্দিষ্ট সীমানা, না ছিল কোনো নির্দিষ্ট পরিমাণ, যে কারণে এই জমিদারদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্য ব্রিটিশ সরকারদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হলো। এইবার এই সমস্যার সমাধান খুঁজতে ব্রিটিশ সরকার 1838 সালে শুরু করলো রেভিনিউ সার্ভে। আর এই রেভিনিউ সার্ভে থেকে তৈরি হলো আমাদের এই মৌজার ম্যাপ। কিন্তু তখনকার যে মৌজার ম্যাপ তৈরি করা হয়েছিল সেটি শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে একটা ম্যাপ তৈরি করা হয়েছিল, সেখানে ছিল না কোনো প্লট বা দাগ নাম্বার। আর এই যে ম্যাপ তৈরি হয়েছিল তার স্কেল ছিল 1 ইঞ্চি সমান 4 মাইল। এরপর ব্রিটিশ সরকার জমিদারদের স্বার্থ সুরক্ষিত করতে আর নিজেদের অস্তিত্ব আরো বাড়ানোর জন্য তারা তৈরি করলো সেটেলমেন্ট দপ্তর, যেটি তৈরি হয়েছিল 1884 সাল। আর ঠিক এর পরের বছর অর্থাৎ 1885 সালে তৈরি হলো বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885। আর এই বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের 10ম অধ্যায়ের বিধি অনুসারে জমির পর্চা আর ম্যাপ তৈরির কাজ জেলায় জেলায় তৈরি হতে শুরু করলো। আর এই প্রথমবার ম্যাপে উঠে এলো প্লটের একটা নির্দিষ্ট চেহারা। সারা রাজ্যের সমস্ত যে রেভিনিউ মৌজাগুলি রয়েছে সেই মৌজাগুলির একটা ক্যাডাস্ট্রাল ম্যাপ তৈরি হলো। আর এই সিএস ম্যাপের উপর ভিত্তি করেই প্রতিটি মৌজার সিএস রেকর্ড তৈরি হতে লাগলো। আর এই সিএস ম্যাপে প্রতিটি মৌজার একটা নির্দিষ্ট সীমানা চিহ্নিত হয়েছিল। এই সিএস সার্ভেতে উঠে এলো মৌজার বিভিন্ন বিস্তারিত তথ্য, অর্থাৎ প্লটের সীমানা যেমন চিহ্নিত হলো তেমনি চিহ্নিত হলো গুরুত্বপূর্ণ স্থান, যেমন পুকুর, নদী, তারপর বাস্তু জমি ইত্যাদির যে অবস্থান পরিমাণ সবকিছু বিবরণ এই সিএস ম্যাপে ওঠানো হলো। আর এই ম্যাপের উপর ভিত্তি করে যে রেকর্ডটি তৈরি হয়েছিল সেটাকেই আমরা বলছি সিএস রেকর্ড। এই যে সিএস সার্ভে আর সিএস রেকর্ডের যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছিল 1888 সাল থেকে 1940 সাল পর্যন্ত। এই যে দীর্ঘ 50 বছর মতন প্রায় সময় লেগে গেছিল এই সিএস রেকর্ডটি তৈরি করতে, কারণ তখনকার সময় ছিল না এরকম অত্যাধুনিক মাপজোপ করার যন্ত্রপাতি, আর তাছাড়া নানান রকম প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল। কারণ বড় বড় জঙ্গল, তারপর নদী নালা এগুলো পার করে সার্ভে করে প্রতিটি মৌজার একটি ম্যাপ তৈরি করা এটি খুবই একটি কঠিন একটি চ্যালেঞ্জের ব্যাপার ছিল। যাই হোক, এই সব রকম প্রতিকূলতাকে পার করে অবশেষে 1940 সালে আমাদের এই সিএস রেকর্ড এটি ফাইনাল ভাবে তৈরি হয়। আর যার কারণে আজও আমরা এই জমির সিএস রেকর্ড আর জমির যে পরবর্তী যে ম্যাপগুলো এসছে সংশোধিত হয়ে সেগুলো আজও আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের সিএস রেকর্ডের ইতিহাস। তো এরপর সিএস রেকর্ডের পরে 1947 সালে আমাদের দেশ স্বাধীন হলো। আর এরপর বঙ্গদেশের একটি খণ্ড হলো পশ্চিমবঙ্গ। আর তখন পাশ হলো আমাদের WBEA অ্যাক্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট। আর এই অ্যাক্টের কারণে কিছু রায়তদের অধিকার অবসান হলো, আর রায়তদের যে সর্বোচ্চ সীমা সেটিও নির্দিষ্ট করা হলো। আর এই দেশ ভাগের কারণে সিএস সার্ভেতে যে মৌজার প্লট ভাগ করা হয়েছিল সেটিরও আকৃতির নানান পরিবর্তন দেখা গেল। তাই নতুন করে আবার আরেকটি সার্ভে করার প্রয়োজন দেখা দিল। কিন্তু যেহেতু মৌজাগুলিতে আগেই একটি সিএস সার্ভে করে তার ম্যাপ প্রস্তুত করা হয়েছিল, তাই সিদ্ধান্ত করা হলো যে এই ম্যাপগুলোকেই আবার সংশোধন করে নতুন করে কাজ চালানো হবে। আর এই সংশোধন করার যে কাজটি সেটাকেই বলা হলো রিভিশনাল সার্ভে, আর সেটাকেই বলছি আমরা আরএস সার্ভে। আর এই আরএস সার্ভে থেকেই আমাদের এসছে আরএস রেকর্ড। সিএস ম্যাপের সবটাই 16 ইঞ্চি সমান 1 মাইল। অতএব বলা যেতে পারে যে এই আরএস ম্যাপগুলো হচ্ছে আমাদের সিএস ম্যাপের একটি সংশোধিত রূপ। আর এই রিভিশনাল সার্ভে থেকে আরএস রেকর্ড তৈরি করার সময় বেশ কয়েকটি স্টেপের অনুসরণ করা হয়েছিল। এখানে 7টি স্টেপের অনুসরণ করা হয়েছিল। এগুলি, প্রথম স্টেপটি হচ্ছে আমাদের ট্রাভার্স সার্ভে, স্টেপে ছিল রিভিশনাল সার্ভে, তারপর তৃতীয় নম্বরে ছিল খানাপুরি গুজরাট, তারপর চতুর্থ হচ্ছে অ্যাটেস্টেশন, পঞ্চম পাবলিকেশন অফ ড্রাফট রেকর্ড, ষষ্ঠ ছিল ডিসপোজাল অফ অবজেকশন, আর সপ্তম যেটি ছিল সেটি হচ্ছে প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফাইনাল রেকর্ড। তো বুঝতেই পারছো এই আরএস রেকর্ডটি এই 7টি স্টেপ সঠিকভাবে অনুসরণ করে নানান সব রকম নিয়ম কানুন মেনে তারপরে তৈরি হয়েছিল, যে কারণে আরএস রেকর্ডটি একদম নিখুঁত ধরা হয়। যে সিএস রেকর্ডে যে ভুলগুলি ছিল সেগুলো আরএস রেকর্ডে একদম সঠিক নিখুঁত ভাবে প্রকাশ পেল। এখানে যে তৃতীয় স্টেপটি রয়েছে খানাপুরি আর গুজরাট, এই খানাপুরি গুজরাট করার সময় আমাদের যে ভূমি দপ্তরের যে কর্মচারীরা রয়েছে, রেভিনিউ অফিসার আমিন, এদের সঙ্গে নিয়ে একদম ফিল্ড লেভেলে গিয়ে ইনকোয়ারি করে সেখানে তখন সেই অবস্থানে কারা দখলে রয়েছে জমিটি সেই অনুযায়ী একটি খরচা খতিয়ান তৈরি করা হয়। সেই খতিয়ানে তখনকার দখলদারির নাম, তারপর জমির পরিমাণ, জমির শ্রেণী ইত্যাদি সবকিছু ডিটেলসে লেখা হয়। তো এটি হচ্ছে আমাদের আরএস যে খতিয়ান, সেই আরএস খতিয়ান বা আরএস রেকর্ডের প্রথম স্টেপ। তো এইভাবে একদম ফিল্ড লেভেলে গিয়ে ইনকোয়ারি করে তখন আমাদের এই আরএস রেকর্ডটি তৈরি হয়েছিল। তো এখানে আরেকটি কথা উল্লেখ না করলেই নয়, তো অনেকে শুনে থাকবে কেবি পর্চা। তো এই কেবি পর্চাটি খানাপুরি গুজরাট করার সময় করা হয়েছিল, যেটিকে অনেকে মাঠ খাতা বা মাদার কপিও বলা হয় জেনে থাকবে। তো এই কেবিকে মাদার কপি বলার পিছনে একটা কারণ রয়েছে। তো এই খানাপুরি করার সময় যে খসড়া যে খতিয়ানটি তৈরি করা হয়েছিল সেই খসড়া খতিয়ানকে মাঠ খাতাও বলা হয়। তো এই মাঠ খাতায় নানান রকম যে জমির, তো এই মাঠ খাতায় জমি সংক্রান্ত সব রকম তথ্য এখানে উল্লেখ করা হয়েছিল, যেমন কোনো দখলদারের নাম, তারপর বড়কাদারের নাম, তারপর খানাপুরি করার সময় যে আমিনবাবু রয়েছে সেই আমিনবাবু প্রতিটি প্লটের যে নির্দিষ্ট ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ডিটেলড হিসাবটি একটি যে খরচা খাতা, সেই খরচা খাতায় লেখা থাকতো। তো সেসব হিসাব নিকাশ সবকিছুই খুব ডিটেলডে লেখা হতো এই মাঠ খাতায়। তারপর বাটা দাগ হয়ে থাকলে তার তথ্য, তারপর কোনো দাগের যদি কিছু অংশ ভেস্টেড অর্থাৎ খাসের জমি হয়ে থাকে তো সেটিকে আলাদা ভাবে বাটা দাগ
তৈরি করা, এই সমস্ত যাবতীয় তথ্য এই যে মাঠ খাতা সেখানে লেখা হতো। তো বুঝতেই পারছো একটা জমির পুরো ডিটেলড ইনফরমেশন এই যে কেবি যে খানাপুরি বোঝার হয়েছিল তখন তার ইনফরমেশন সবকিছু নেওয়া হয়েছিল। আর এই কারণে এই যে কেবি পর্চা বা মাঠ কাটা যেটি রয়েছে সেটিকে আমরা জমির মাদার কপিও বলে থাকি, কারণ এই কেবি রেকর্ডে জমির যাবতীয় তথ্য উল্লেখ থাকে, যেটি আমাদের সাধারণ যে পর্চা আরএস পর্চা বা এলআর পর্চা যেটি হোক না কেন সেখানে আমরা এই এত যাবতীয় তথ্য দেখতে পাই না। আর এই কারণেই এখন বিএলআর অফিসে যদি কোনো রেকর্ড কারেকশনের জন্য আমরা যখন আবেদন করি তো সেই ক্ষেত্রে প্রথমেই দেখে এই কেবি রেকর্ডটা দেখে, ঠিক আছে, কারণ এই কেবি খতিয়ানের ডিটেলড ইনফরমেশন থাকে জমির। আর এই কেবি ইনফরমেশনটি শুধুমাত্র বিএলআর অফিসেই পাওয়া যায়। আর এই কেবি খতিয়ানটি পাবলিকের জন্য নয় বা আবেদন করলে এটি পাওয়া যাবে না। তো এটি ছিল আমাদের কেবি বা মাঠ খাতা বা মাদার কপি জমির যেটি বলো না কেন সেটি তৈরির ইতিহাস। এবার খানাপুরি উজালাতের কাজ কমপ্লিট হওয়ার পর তারপরে স্টেপ যেটি রয়েছে অ্যাটেস্টেশন। এবার অ্যাটেস্টেশনের পর হয়েছিল পাবলিকেশন অফ ড্রাফট রেকর্ড, অর্থাৎ একটি খসড়া খতিয়ান প্রকাশ করা হয়েছিল। এই খসড়া খতিয়ানটি যে রায়ত রয়েছে সব রায়তদের হাতে হাতে দেওয়া হয়েছিল, আর তাদেরকে কোনো ভুল ভ্রান্তি যদি থেকে থাকে সেই খসড়া খতিয়ানে সেক্ষেত্রে সেইগুলো, তো এই ভুল ভ্রান্তগুলি পরবর্তী স্টেপ ডিসপোজাল অফ অবজেকশন, এখানে সবকিছু সম্পত্তি এখানে সংশোধন করা হয়েছিল। আর এই সবগুলো স্টেপ পরপর হয়ে যাওয়ার পর সবকিছু সংশোধন হয়ে যাওয়ার পর একদম সবার লাস্টে যেটি রয়েছে সপ্তম স্টেপ সেটি হচ্ছে আমাদের প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফাইনাল রেকর্ড। তো উপরের এই 6টি স্টেপ কমপ্লিট হওয়ার পর তারপর ফাইনালি 1962 সালে আমাদের এই আরএস রেকর্ডটি চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। তো এখন আমরা যে আরএস খতিয়ান বা আরএস রেকর্ড যেটি দেখি তো সেটি তৈরির পিছনে ইতিহাস এত রকম ছিল। তো আশা করি আরএস রেকর্ড সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো সবাই। তো আরএস রেকর্ডের পর এখন আমরা কম্পিউটারে যে রেকর্ডটি দেখতে পাই সেটি হচ্ছে এলআর রেকর্ড। আর এই ল্যান্ড রেকর্ডের সংক্ষিপ্ত নাম হচ্ছে আমাদের এলআর। তো এই এলআর রেকর্ডটি 1979 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রথমে ইন্ট্রোডিউস করে, যেটির লক্ষ্য ছিল আমাদের কম্পিউটারাইজেশন করা প্রতিটি রেকর্ডের। তো আমাদের যে আরএস রেকর্ড ছিল সেই আরএস রেকর্ড থেকে যাবতীয় তথ্য কালেক্ট করে সেগুলোকে আমাদের কম্পিউটারে এন্ট্রি করে অনলাইন ডাটাবেসে আপলোড করা, যাতে করে পাবলিকরা খুব সহজেই তাদের জমির তথ্যগুলি সমস্ত ইনফরমেশনগুলি খুব সহজেই অ্যাক্সেস করতে পারে। এই ছিল আমাদের কম্পিউটারাইজেশন যে ল্যান্ড রেকর্ড সেটি করার উদ্দেশ্য। তো একরকম বলা যেতে পারে আমাদের যে বর্তমানে যে এলআর রেকর্ড যেটি দেখতে পাই সেটি হচ্ছে আমাদের একরকম আরএস রেকর্ডের কপি। তো সেই উদ্দেশ্যে আমাদের দেখতে পাবে এখন বাংলার ভূমিতে গেলে আমরা দাগের তথ্যের যাবতীয় ইনফরমেশন পেয়ে যাই। তো এই বাংলার ভূমি থেকে যে আমরা রেকর্ডটি দেখি সেটি হচ্ছে আমাদের এই এলআর রেকর্ড। তো বন্ধুরা এই ছিল মোটামুটি 1885 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জমি রেকর্ডের যে সংক্ষিপ্ত ইতিহাস। তো আশা করি জমি রেকর্ডের ইতিহাস সম্পর্কে একটু ধারণা এসছে সবার। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তৎক্ষণাৎ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।